तव कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्पशापहं श्रवणमंगलम श्रीमदात्तं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। শ্রীমদ্ভগবত গোপীগীতা রাস পঞ্চাধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ শ্রীম রচিত দ্বিতীয় পরিচ্ছেদ, যে শ্রীম রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে দ্বিতীয় পরিচ্ছদ, সেই দ্বিতীয় পরিচ্ছদের শুরুটা ঠিক এরমভাবেই হচ্ছে। 1882 ফেব্রুয়ারি ও মার্চ মাস। আমরা এর আগের পরিচ্ছদে দেখেছি বা পড়েছি যে কিভাবে একটা পিকটোরিয়াল ডেসক্রিপশনের মধ্যে দিয়ে তার লেখা শুরু হচ্ছে। আর ঠিক দ্বিতীয় পরিচ্ছেদে যেখানে ঠাকুরের সাথে শ্রীমর প্রথম সাক্ষাৎ, সেই সাক্ষাৎকে ঠিক কিভাবে ছবির মতন করে ব্যাখ্যা করছেন, সেটাই রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদের বিশেষ অংশ, যেটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। দেখুন, আসলে আমরা প্রতিদিন এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কথামৃত, কেন কথামৃত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেখানে শুরুই হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ এইভাবে, তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীতং কল্পশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত্তং ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা। শ্রীমদ্ভগবদ গীতা গোপী গীতা রাস পঞ্চাধ্যায়, সেখান থেকে এই শ্লোকটি তুলে ধরা হয়েছে এবং সেখান থেকে তার যে কথা, এই আমাদের তপ্ত জীবন তাকে কতটা শান্তি দিতে পারে, কথা অমৃত সমান, সেটা দিয়ে শুরু হচ্ছে। যাই হোক, আমরা পাঠ শুরু করি। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পর সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। মাস্টার দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেজায় বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ গুরুদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওমকার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার বরানগরের এই বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। সিধুর সঙ্গে এ বাগানে বেড়াইতে এসেছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়ে ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতে লাগিলেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেমন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়ে কোথাও মিশাইয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল, সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিক আয়োজন হইতেছে।
মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। মাস্টার জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন ভিতর আছেন? বৃন্দে বলিলেন, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই, সবই ওর মুখে। মাস্টার সবে পড়াশুনো করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে। বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ, ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টি এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। ঠাকুর ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে আবার ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশ্ব সকালে আবার আসিব। তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তম জৈনম চরাচরম তৎপদং দর্শিতং জৈন তস্मै শ্রী গুরবে নমঃ। দ্বিতীয় সকালবেলা, বেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কইবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আগা কলকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। ও, ঈশানের বাড়ি? শ্রী কেশবচন্দ্র সেন ও ঠাকুরের মার কাছে ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মায়ের কাছে কাঁদতুম, বলতো, মা,
কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলাম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার: আগা এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলুম মা ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, মাস্টারের দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ওপার এপার এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে, লজ্জা করে না? ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়িতে ফেলে রেখেছে। আমরা অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখন থেকে যেতে চায়। আজ এ পর্যন্তই। তবে যে কথা দিয়ে শেষ করব, যে মাস্টারের শ্রীম যখন ঠাকুরের কাছে যাচ্ছেন, গিয়ে প্রথম দিনই কিরাম যেন একটা টান অনুভব করছেন। আবার এসো যখন ঠাকুর তাকে বলছেন, সে ভাবছে যে ইংরেজি পড়া মানুষ, যিনি দরজা দিয়ে প্রবেশ করতে গিয়ে 5 বার ভাবেন, সেরকম একজন শ্রীমর মতন মানুষ তাকে আবার এসো বলছেন। এবং তিনি যখন ফিরে আসছেন প্রথম দিন দেখার পর, সেদিনকেই ঠিক করে ফেলছেন যে কাল না হয় পরশু, কিন্তু আবার একবার আসতে হবে। কে এই সৌম্য দর্শন মানুষটি, কে এই সৌম্য? অর্থাৎ ঠাকুরকে প্রথম দিনই একটা অদ্ভুত আকর্ষণ বোধ, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে। এবং যে কথাটা বলার ভীষণ প্রয়োজনীয় তা হচ্ছে, শ্রীম প্রথম দিন ঠাকুরের কাছে যাওয়ার পরেই তার সেই আকর্ষণ বোধটা তিনি অনুভব করলেন, এবং দ্বিতীয় দিনেও ঠাকুরের কাছে তিনি কিন্তু চলে এলেন। এবং সেটা কিন্তু সকালবেলা, মানে এটা খুব পরিষ্কার যে এই যে দ্বিতীয় দিন সকালবেলা ঠিক 8টার সময় ঠাকুরের কাছে তিনি আসছেন। সকাল 8টা ভাবা যায়, তখনও একটু শীত আছে, ওই অবস্থাতে ঠাকুরের কাছে তিনি আসছেন ভোরবেলাতে। মানে কোথায় যেন একদিনের তফাৎ, মানে সেই দিনটাতে আর মানে বেশিক্ষণ সময়ে তিনি আর নষ্ট করতে চাইছেন না। যেন মনে হচ্ছে তার গুরুর কাছে, মানে সেই অদ্ভুত মানুষটার কাছে তিনি গেলে কিছু যেন একটা যেন টান অনুভব করছেন। এটাই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদের সারমর্ম, যেখানে দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ শুরু হচ্ছে। এরপরে আমরা অবশ্যই চতুর্থ পরিচ্ছেদে যাব, এবং অবশ্যই আমরা সেখানে দেখব যে ঠাকুর ঠিক কীভাবে মাস্টারকে তাকে নিজেকে চেনাচ্ছেন যে তিনি কে, এবং তাকে চেনাচ্ছেন যে তার জীবনের স্বরূপ চেনাচ্ছেন। আমরা যদি প্রতিদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এভাবে আমাদের হৃদয়ে নিতে পারি, তাহলে একটা অন্য জীবন তৈরি হয়। সেই জীবনই গড়ে উঠুক আমাদের, আরও ভালো থাকি আমরা, ঠাকুরের আশীর্বাদে আরও ভালো থাকি। আজ এ পর্যন্তই। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই প্রণাম টিভি ইন্ডিয়া সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের সঙ্গে প্রতিদিন থাকছি। নমস্কার, ভালো থাকবেন।